এখান থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ব্যক্তিত্ব এগুলো আলোচনা করব। দ্বিতীয় ঘর ধনস্থল, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স এগুলো আলোচনা করব। তৃতীয় ঘর সহজ ঘর, ভ্রাতা, পারদর্শিতা, পরাক্রমতা। আচ্ছা, দেখবেন এইখানে যদি কারোর সাপির যোগ তৈরি হয়ে যায় না, তারা যখন কোথাও যাচ্ছেন, কোনো কাজের নিরিখে বাইরে যাচ্ছেন, কাগজপত্র ভুলে ছেড়ে দিয়ে যান, প্রয়োজনীয় জিনিসটা ছেড়ে দিয়ে যান। মানে কিছু না কিছু একটা মিসিং হচ্ছে হ্যাঁ, আর কি। ভুল বিভ্রান্তি ঘটবে। আর কাজটা কিন্তু এত সহজে উঠেও আসবে না, কষ্ট করে আনতে হবে ওই জায়গা থেকে। মানে 2 টাকা আয় হলে 2 টাকা ব্যয়ও হয়ে যাবে যেন হ্যাঁ, মনে হচ্ছে আর ব্যয় কি। কি ব্যয় হবে? সময়ের ব্যয় হবে। হুম। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকা আপনি যেই হন না কেন, আজকের এপিসোড আপনার জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। পোস্টার দেখেছেন? পোস্টারে লেখা আছে পিশাচ যোগ, পোস্টারে লেখা আছে নাগমণি যোগ, পোস্টারে লেখা আছে শ্রাপিত যোগ। ঘটনা হচ্ছে আজকের এই যে এপিসোডে আমরা বোর্ড ওয়ার্কের জায়গা থেকেও কিন্তু বুঝবো। তার আগে আমাদের সাথে যিনি আছেন আজকের জ্যোতিষী গোবিন্দবাবু, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আপনার সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই, প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। একদম। আমরা একটু বোর্ডে চলে যাই, বোর্ড ওয়ার্কটা দিয়ে একটু বুঝে নিই। কেননা আজকের এই যে আলোচনা, এই আলোচনা আপনার সারা জীবনের জন্য। আপনার লগ্ন ছকে, লগ্ন চার্টে, সেখানে 12টা ঘরে যদি শনি এবং রাহু অবস্থান করে, আলাদা আলাদা কী কী ফলাফল দেবে সেটাও জানবো। প্লাস দৃষ্টির জায়গা থেকেও যে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে সেটাও কিন্তু বোর্ডওয়াকে আমি ওনার কাছে অনুরোধ করব, উনি যেন অন্তত এইটুকু বলে যায় যে কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গাটা যেন উনি উল্লেখ করেন। সেটা আমার অনুরোধ থাকবে। এবার দৃষ্টির জায়গাটা থেকে আপনারা খুব একটা বেশি বুঝতে পারবেন না, জাস্ট এটা এক্সট্রা জানানোর জন্য। কিন্তু তবুও চলুন আমরা বোর্ডওয়াকটা একটু দেখে নিই। এটি একটি কালপুরুষ চক্র। তার প্রথম ঘর মেষ রাশির ঘর। এই রাশিতে যদি আপনার লং শব্দটি লেখা থাকে তবে এটি আপনার লগ্ন, আর চন্দ্র বা চন্দ্র যদি লেখা থাকে এটি আপনার রাশি। অর্থাৎ এটিকে লগ্ন এবং রাশি ধরে নিয়েই আজকের আলোচনা। এবং আলোচনার প্রথমেই বলি, এই জায়গায় রাহু এবং শনি বসে আছেন, সেই সুবাদে আলোচনা। এখান থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ব্যক্তিত্ব এগুলো আলোচনা করব। দ্বিতীয় ঘর ধনস্থল, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স এগুলো আলোচনা করব। তৃতীয় ঘর সহজ ঘর, ভ্রাতা, পারদর্শিতা, পরাক্রমতা এগুলো আলোচনা করব। চতুর্থ ঘর থেকে পরিবার, গাড়ি, বাড়ি, মা ইত্যাদি নিয়ে আলোচনা করব। পঞ্চম ঘর শিক্ষা, প্রেম, সন্তান, একটু উচ্চ শিক্ষা, নর্মাল শিক্ষাটা যেটা সেটা কিন্তু আসছে চতুর্থ ঘর থেকে। ষষ্ঠ ঘর রোগ, শত্রু, ঋণ। সপ্তম ঘর বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য, বিবাহ, ব্যবসা। বলে রেখে ব্যবসার সাথে একাদশ ঘরের কিছুটা সম্পর্ক আছে। অষ্টম ঘর ধ্বংস, ক্ষয়ক্ষতি, মৃত্যু ইত্যাদি। নবম ঘর ভাগ্য, পিতা এবং গুরুস্থান। দশম ঘর কর্ম এবং পিতৃধন সম্পর্কিত বিষয় আলোচনা হবে। একাদশ ঘর উপার্জন, লাভ ইত্যাদি। আর দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়, মোক্ষ ইত্যাদি। তো এই হচ্ছে মূল আলোচনার জায়গা। এবার এই জায়গায় শনি রাহু বসে থাকার সুবাদে তারা কোন জায়গায় কি দৃষ্টি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, এবং তার এফেক্ট আপনার উপর কি পড়ছে সেটা আপনাদের দেখতে হবে এবং বুঝতে হবে। যাই হোক, এখান থেকে দৃষ্টিটা কোথায় রাখছেন প্রথমেই একটু বলে রাখি। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ অনুযায়ী রাহুর দৃষ্টি কিন্তু থাকছে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে। শনির দৃষ্টি থাকছে তৃতীয়,
সপ্তম এবং দশম স্থলে। মোট মিলিয়ে যে দৃষ্টিটা দাঁড়ালো দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, দশম এবং দ্বাদশ। রাহু এবং শনি উভয়ে আলাদা আলাদা হলেও দৃষ্টি দিচ্ছেন, আর উভয়ে মিলে দৃষ্টি দিচ্ছেন সপ্তমে। অতএব আপনাদের এই আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে। যে আলোচনা আজ নয়, কাল নয়, সারা জীবন কিন্তু আপনার কাজে লাগবে। আসুন আমরা এবার যাই টেবিলে, আলোচনায় অংশগ্রহণ করি। আপনি কিন্তু সঙ্গে থাকবেন, পুরো আলোচনা শুনবেন। ফিরে এলাম, আমরা বোর্ডে বুঝলাম সমস্ত কিছুটা। দৃষ্টি যে ঘরগুলোতে আছে, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, পঞ্চম ঘর, সপ্তম ঘর, নবম ঘর, দশম ঘর এবং দ্বাদশ ঘর, এই জায়গা থেকে দৃষ্টি আছে। তার মানে অনেকগুলো জায়গায় কিন্তু ঝামেলা, অনেকগুলো জায়গায় কিন্তু শুভ অশুভ ফলাফল, শুভ এবং অশুভ ফলাফল সেটা কিন্তু তৈরি করছে। গোবিন্দবাবু, আমি প্রথম আপনার কাছে যে প্রশ্নটা করব, যে ধরুন রাশি এবং লগ্ন তার একই, মেষ রাশি, মেষ লগ্ন, অর্থাৎ প্রথম ঘরে শনি এবং রাহু সেখানে অবস্থান করছে, সেখানে গিয়ে কি ফলাফল দেবে জাতক বা জাতিকাকে? আমরা প্রথমেই বোর্ডে যখন বোঝাই বলছিলাম যে 1 নম্বর ঘর থেকে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা, ব্যক্তিত্ব ইত্যাদি আলোচনা করি। তো এখানে দেখুন, শনি এবং রাহু আপনার রাশিতে বা লগ্নে বসে থাকার সুবাদে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, এবং ব্যক্তিত্বের ক্ষেত্রেও কিছুটা ঘাটতি আসবে, এটা অবশ্যম্ভাবী একদম। সেকেন্ড হাউসে? সেকেন্ড হাউস কিন্তু আপনার ভালো ফল দিচ্ছে, কারণ দ্বিতীয় ঘর সঞ্চয় ক্ষেত্র, ওখানে অধিপতি হচ্ছেন শুক্র, শুক্র হচ্ছেন শনি এবং রাহুর বন্ধু, সেই সুবাদে বন্ধু ঘরকে কোনো সময় ওনারা খারাপ করবেন না, সঞ্চয় যোগ ভালো। নেক্সট থার্ড হাউসে? তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, এগুলো আলোচনা করা হয়। দেখুন, বুধও রাহুর প্রিয়, শনিরও প্রিয়, সুতরাং আপনার পরাক্রমতা, যোগাযোগ ক্ষেত্র অবশ্যই অবশ্যই ভালো থাকছে, সাহসিকতাও ভালো থাকবে। বাহ, খুব সুন্দর ঘর এটা। মানে এটা এটা সারা জীবন কিন্তু হ্যাঁ, এই ভালো ফলাফলটা উনি পাবেন। অবশ্যই থাকবে, সাহসী হবেন ওনারা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলতে পারি কি, যে ধরুন আপনি বর্তমান সময়ে যদি দেখেন যে না ভাই আপনার সাহস কমে গেছে, আপনি সেই পরাক্রম রাখতে পারছেন না, উল্টে কেউ আপনার মাথার উপর পরাক্রম ফলাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা কি দেখা যেতে পারে যে না ওখানে শনি এবং রাহু আছে, তার সাথে কি অন্য আরো কারো অবস্থান আছে যেটা অশুভত্ব দিচ্ছে? এখানে দেখতে হবে কি জানেন তো, হ্যাঁ। আপনার থার্ড হাউসের অধিপতি হুম। তিনি কোন জায়গায় গেছেন। আচ্ছা। তিনি যদি দুস্থানে চলে যান, তিনি যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে যান, অন্য কোনোভাবে তিনি যদি ডিগ্রিগত কম হয়ে যান, দুর্বল হয়ে যান, তখন তো অবশ্যই তার একটা আসবে, সাহসিকতার অভাব আসবে। তাছাড়া কি হচ্ছে, গ্রহ তো অহরহ ঘুরছে, এক জায়গায় দাঁড়িয়ে নেই না। কোনো সময় সে দুস্থানে চলে গেল, খারাপ সঙ্গে পৌঁছে গেল, সেই সময় তো ভয়ের একটু সঞ্চার হবে, কিন্তু সাহস যোগাচ্ছে তাও রাহু এবং শনি। আমি এই প্রশ্নটা নিয়েছি এই কারণে, কেননা অনেকেই বলতে পারেন যে কই আমার সাথে তো মিলছেই না, আমার তো এখন অবস্থা, সাহসের জায়গাটা আপনি বলছেন থার্ড হাউসে সাহস বৃদ্ধি করছে, পরাক্রমশালী হচ্ছে, কই আমি তো হচ্ছিই না, আমি তো এর বিপরীতে অবস্থায় এখন একদম কুঁকড়ে আছি। আমি এই কারণে এই প্রশ্নটা তুলে রাখলাম। আচ্ছা, ফোর্থ হাউসে শনি এবং রাহু অবস্থান করছে, মেষ রাশি, মেষ লগ্নের। হ্যাঁ, ফোর্থ হাউস না, খুব একটা ভালো ফল আসবে না, ফোর্থ হাউসে খুব একটা ভালো ফল দেবে না, তবে রাহু ভালো দিলেও শনি কিন্তু খুব একটা ভালো ফল দেবেন না, কারণ ব্যক্তিগতভাবে যদি রাহু থাকেন, তার তো একটা প্রিয় ঘর থাকে, মৃগপতি বৃষকন্যা কর্কটস্থ চ রাহু ভবতি বিপুল লক্ষ্মী রাজ ও রাজাধিপো বা। ব্যক্তিগতভাবে এই জায়গাগুলো যে উল্লেখ করলাম, সেখানে রাহু ভালো ফল দেন। কেন ভালো ফল দেন না, তার প্রিয় ঘর বলে। তার প্রিয় ঘর হলে শনির যে হবে তার তো কোনো কথা নেই, সেই ক্ষেত্রে এটা তো মিলিত ফল। একজন একটু ভালো চাইলেও আরেকজন নাও চাইতে পারেন, সুতরাং ভালো হচ্ছে না। চতুর্থ ঘরে কিন্তু খুব একটা ভালো ফল পাচ্ছেন না। আচ্ছা, চতুর্থ ঘরে ভালো ফল আপনি পাচ্ছেন না, অর্থাৎ গৃহ, মাতা, যানবাহন,
একটা পারিবারিক সচ্ছলতা, এই যে জায়গাগুলো আটকে যাচ্ছে, আটকে আটকে যাবে। মানে প্রচণ্ড স্ট্রাগল করছে, অবশ্যই। কিন্তু ওদিক থেকে মন মতো যে শান্তি বা সবাইকে একসাথে নিয়ে পারিবারিক যে সুখ, সেই জায়গাটা ব্যাহত হচ্ছে আপনি ব্যাহত বলছেন। হচ্ছে। আচ্ছা, পঞ্চম ঘর প্রেমের ঘর। প্রেমের ঘরে রাহু এবং শনি কি করবে? দেখুন, রাহু এবং শনি উভয়ের শত্রু হচ্ছেন পঞ্চমাধিপতি রবি। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু এই যোগ এদের কিন্তু বিশেষ কোনো সাপোর্ট দেবে না, কারণ এখানে কোনো পঞ্চমে কোনো দৃষ্টিও ওনাদের নেই, মানে রাহুর আছে, শনির নেই। তো রাহুর দৃষ্টিটা কোথায় পড়লো? রবির ঘরে। রবি রাহু পরস্পর শত্রু, সুতরাং প্রেমের ক্ষেত্রে যে খুব সাবলীলতা তাও থাকছে না, থাকার কথাও নয়, কারণ এ তো পরস্পর শত্রু। মানে দুজনের মধ্যে এমন কিছু কথাবার্তা হবে যার, ধরুন আপনি মেষ রাশি মেষ লগ্নের মানুষ, আপনার ধরুন ফিফথ হাউসে যদি রাহুর এই যে প্রভাবটা, রাহু এবং শনি থাকছে, দেখা যাবে যে এনার মুখ থেকে এমন কিছু কিছু কথা বেরোচ্ছে যার কারণে প্রেমটা হয়তো বিগড়েছে বা একাধিক প্রেমের মধ্যে চলে যাচ্ছে, এরকম কি? ঘটনাটা হচ্ছে, যদি এই জায়গায় রাহু শনি থাকে, আমরা তো অবস্থান ধরে নিয়ে বলছি। ঠিক। আচ্ছা, রবির সাথে শনির সম্পর্ক ভালো নয়, হুম। আবার রাহুর সাথেও রবির সম্পর্ক ভালো নয়, কিন্তু আমি শ্লোকে কি বলে গেলাম বিবেচনা করবেন। মৃগপতি বৃষকন্যা, আমি আর এগাচ্ছি না, মৃগপতি বলতে সিংহ, তাহলে সেখানে রাহু কোথায় ভালো ফল দেন? দেখুন, একটা ঘরে 3টে নক্ষত্র থাকে, সেখানে রাহু যখন ভালো নক্ষত্র, প্রিয় নক্ষত্রটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সেটা তো শুক্রের নক্ষত্র, সেই সময়কালে যদি তিনি অবস্থান করছেন, তিনি ভালো ফল দিচ্ছেন, আদারওয়াইজ কিন্তু দিচ্ছেন না। ঘটনা হচ্ছে যে নাক্ষত্রিক যে পরিবর্তন, সেটাও কিন্তু এক্ষেত্রে দেখার বিষয় আছে। কলৌ নক্ষত্র বিচারম, কলিযুগে যখন আমরা বিচার করতে বসি, আগে নক্ষত্র বিচার করতে হয়, এত সহজ জিনিস নয় বেশ, এটা। আমরা পরবর্তীতে যাই। ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর অবস্থান আছে ওনার জন্মছকে। ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন? হ্যাঁ, ভালো ফল মানে পাবেন। কিরকম ভালো ফল পাবেন একটু ব্যাখ্যা যদি করেন আপনি। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, শত্রু বোঝায় তো। একদম। বুধ হচ্ছে উভয়ের প্রিয় পাত্র, ষষ্ঠের অধিপতি হচ্ছে বুধ, কন্যা রাশির অধিপতি বুধ। বুধ রাহুরও প্রিয়, শনিরও প্রিয়। শনি বুধের সম্পর্কটা কীরকম জানেন? শুনি। একটু দাদু নাতি সম্পর্ক। আচ্ছা। দাদু নাতি সম্পর্ক কীরকম? শনি একটু প্রৌঢ় বৃদ্ধ, হ্যাঁ। আর বুধ হচ্ছে একটু বালক টাইপের, শিশু সুলভ একটা শিশু ব্যাপার। সুলভ। একদম। তাইলে মাঝখানে কিন্তু একটা বিরাট গ্যাপ, হুম। বোঝা গেল? সেই গ্যাপটা এটা এনে দিচ্ছে যেন দাদু আর নাতি। মানে রোগে ভোগার জায়গাটা আপনার ক্ষেত্রে হবে না, বা রোগ যদি হয়ও সেক্ষেত্রে আপনার চিকিৎসার ক্ষেত্রে যখন ভুল চিকিৎসা, সেই জায়গাটা আপনি পাবেন না, এটাই? হ্যাঁ, মানে সহজ সরল ভাবে যদি আপনি একদম। একটু আমি ব্যাখ্যা করেন আমাকে। ওই যোগটা থেকে তিনি খারাপ ফল পাচ্ছেন না, মানে অবস্থানের ফলে। ফলে। কিন্তু আপনার বুধ যদি দুস্থানে চলে যায়, আরে বাবা। যে আমি দুজন বন্ধু বুঝতে পেরেছি। উপকার করছে, বাট আপনি বাড়িতে নেই, হুম। আপনি একজন চোরের ঘরে পড়ে আছেন, ডাকাত কিডন্যাপ করে নিয়ে গেছে, আপনার বাড়িতে দুজন এসছে সহানুভূতি জানাতে, নিশ্চিত আপনার উপকার করার জন্য এসছে, কিন্তু আপনি কোথায় আছেন সেটা তো বিবেচ্য। একদম ঠিক কথা। সপ্তম ঘরে, অর্থাৎ বিবাহিত জীবন এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি দেখা হয়। অবশ্যই। সেক্ষেত্রে শনি এবং রাহু একত্রে যদি থাকে, অবস্থানগত জায়গা থেকে বলছি, সেক্ষেত্রে কি এফেক্ট ওনার জীবনে, শুভ বা অশুভ কি ফল আসছে? প্রচণ্ড শুভ ফল হবে। বলে প্রচণ্ড শব্দটা কেন ব্যবহার করলাম? একদম তাই, সেটাই তো প্রশ্ন। তুলা রাশিতে শনি উচ্চ, সপ্তম স্থল মেষ রাশি সাপেক্ষে তুলা হচ্ছে সপ্তম স্থল, সেখানে শনি থাকছেন মানে উচ্চ অবস্থায় থাকছেন তিনি। শুক্র রাহু বন্ধু, শুক্র শনি বন্ধু, তাইলে যোগটা কি দাঁড়ালো? সাপিত বলছি, তার সাথে একটা অতি মিত্রতা ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে না? আপনারা দু তিনজন বন্ধু মিললে কি হয়, মনটা ভালো থাকে না? একদম। মানে সে কি বলে বলুন তো, একা কোনো কাজ পারছি না, যখন দুজন মিলে যাব তখন সে কাজটা সহজ হবে না কঠিন হবে?
না, সেটা তো অবভিয়াসলি সহজ হবে। তো এই যে আপনি একটা বন্ধুত্বের জায়গা বলছেন, শ্রাপিতের জায়গা থেকে, আমি যেমন শুরুতে বলছিলাম ইন্ট্রোতে যে নাগমণি যোগ, তো এক্ষেত্রে নাগমণি বা ধরুন আপনার আরও যে শ্রাপিত যোগ, পিশাচ যোগ, তো এক্ষেত্রে কোন যোগটা অ্যাকচুয়ালি এফেক্টেড হচ্ছে? ঘটনাটা হচ্ছে নাগমণি যোগটা না 3টে বায়ুতত্ত্বের উপর ঘটে। আচ্ছা, একটা হচ্ছে তৃতীয় ঘর, হ্যাঁ, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে, হ্যাঁ। তৃতীয় ঘর, হুম। সপ্তম ঘর হুম। আর একাদশ ঘর। আচ্ছা। মেষ রাশি সাপেক্ষে এই 3টে, কেন কালপুরুষ চক্রে 3টে হচ্ছে বায়ুতত্ত্বের ঘর। হুম। রাহুও বায়ুতত্ত্বের এবং শনিও বায়ুতত্ত্বের। বোঝা গেল? বায়ুতত্ত্বের কারক গ্রহগুলি যখন বায়ুতত্ত্বে বসে যাবেন তখন যে যোগটা দেবেন, দেখুন আমি পূর্বে বলেছি ভালো ফল দেবেন, মানে ভালো মানে কি ভালো চাইছেন আমি বললে বুঝিয়ে দেবো আপনাকে। সেটা, হ্যাঁ, সেটাই জানতে চাইছি যে মানে কি কি ভালো ফল দিচ্ছে বায়ুতত্ত্বে যদি বসে যান কোনো কারণে, সপ্তম ঘরের জায়গা সপ্তম থেকে। কেন তৃতীয়, আরও পরে যাচ্ছি আলোচনায়, ওনারা বিদেশ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়বেন। বিদেশ সংক্রান্ত বায়বীয় বিষয়ে জড়িয়ে পড়বেন। কোনো এয়ারপ্লেন, যেটা আমরা এরোপ্লেন বলছি, বা ওই সংক্রান্ত কোনো কাজের সাথে জড়িয়ে পড়বেন। ওনারা হিসেব সংক্রান্ত ওই জায়গায় জড়িয়ে পড়বেন। হিসেব বলতে ব্যাপারটা অনেক রকম থাকে, যেরকম আমরা টাকা পয়সা রাখি না বিভিন্ন জায়গায়, কি বলি যে ওই সব কোম্পানিতে যে রাখা হয় টাকা পয়সা, মানে নিত্যদিন বাড়ে কমে, কি বলে শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট, ওই জাতীয় জায়গায়ও ভালো ফল পাবেন ওনারা। বিবাহিত জীবনের ক্ষেত্রে কি ভালো ফল পাবেন? শুভ ফল পাবেন, কোনো অসুবিধা মানে নেই। কি ধরনের শুভ ফল? কি ধরন বলতে আপনি কিটা বুঝতে চাইছেন বলবো? এখানে দেখা যাবে স্ত্রী অনুগত হবে, স্ত্রীর সাথে হ্যাঁ, যাই সম্পর্ক আছে আমি সেইগুলোই তো জানতে সম্পর্ক চাইছি। ভালো থাকবে, হুম। এবং স্ত্রীর থেকে তিনি অনেকটা নিজেকে ভালো অনুভব করবেন। স্ত্রী কি কি পাবেন তার স্বামীর কাছ থেকে? হ্যাঁ, এবারে স্বামী মেষ রাশি বা মেষ লগ্ন, কথাটা খুব বুঝবেন। মেষ রাশি মেষ লগ্ন মঙ্গল অধিপতি, তিনি কিন্তু সৈনিক এবং ক্ষত্রিয়, অগ্নিতত্ত্বের কারক গ্রহ। এই রাশির যারা জাতক হন না, তারা একটু মেজাজি হন, একটু উগ্র হন, মেষ রাশির লোকেরা, মানে তার হাজব্যান্ড। স্ত্রী কিন্তু দেখুন বায়ুতত্ত্বের ব্যাপার, এবং তার স্ত্রী যেহেতু শুক্র তার অধিপতি, একটু শৌখিন, সাজসজ্জা এগুলো থাকবে তার মধ্যে, মিষ্টি ভাষা, একটা সুললিত। শুক্র হচ্ছে কি চারুকলার ব্যাপার, একটা যত কিছু সুন্দর তার মধ্যে লুকিয়ে আছে, যত কিছু সুন্দর তার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। এবারে যোগ্যম যজ্ঞেন যোজ্যতে, আপনি যেরকম প্রশ্ন করবেন তার উত্তর তো সেরকম আসবে। আপনি যদি নিত্যনৈমিত্তিকভাবে স্ত্রীর ওপর খারাপ করেন, তো আপনিই খারাপ করছেন, বাট আপনার স্ত্রী তো খারাপ নয়। আপনি খারাপ করছেন, বাট আপনার স্ত্রী খারাপ নয়, খারাপ আচরণও করবে না। তবে হ্যাঁ, দেওয়ালে যদি বারবার আপনি আঘাত করেন আপনারই হাতে লাগবে, কথাটা তো ঠিক। তো তার মানে এটাকে যদি একটা সরলীকরণ করি, যে ধরুন স্ত্রীর মেষ রাশি, সেই সাপেক্ষে তার সপ্তম ঘরে শনি এবং রাহু আছে, আপনি বলছেন ভালো ফল দেবে। বা তার স্বামীর হচ্ছে মেষ রাশি, সেই তার সপ্তম ঘরে আপনার শনি এবং রাহু আছে, সেক্ষেত্রে আপনি বলছেন তার মেজাজ হবে বা ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো বলছেন না না নাকি? না, মেষ রাশির জাতকের হবে, কিন্তু তার যে পার্টনার তার হবে না। কথাটা কি বোঝাতে পারলাম? মেষ রাশির মানে যিনি মেষ জাতক, রাশির যদি তার স্ত্রী হয়, স্বামীর যদি অন্য কোনো হয়, তো সেক্ষেত্রে কি না হবে? সেক্ষেত্রে মেষ রাশি যদি তার স্ত্রী হয়, স্বামী অন্য হলে মেষ রাশি যেহেতু তার উগ্রতা থাকবে তার মধ্যে, মানে স্ত্রীর মধ্যে উগ্রতা থাকছে। অবশ্যই। হ্যাঁ, তো মানে আমি এখানে স্বামী স্ত্রীর জায়গাটাকে আমি ভাঙতে চাইছি না। আসলে আমি যেটা জানতে চাইছি যে মানে সোজা সোজা উত্তর চাইছি আর কি, যে সপ্তম ঘরে সে পুরুষ হোক আর স্ত্রী হোক, তার প্রকৃতি কি হবে বা তিনি কি ফলাফল পাবেন? দেখুন, যদি আমার আলোচনাটা হচ্ছে মেষ রাশি সাপেক্ষে সপ্তমে যোগটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ, সেই তাহলে ক্ষেত্রে কি সপ্তম পাওয়া থেকে যাবে? তার আমি পার্টনার মানে স্ত্রী বা স্বামীকে আলোচনা করছি। একজনের স্ত্রী ভালো হবে বা স্বামী ভালো হবে, উনি যদি মহিলা হন তার স্বামী ভালো হবে, উনি যদি পুরুষ হন তার স্ত্রী ভালো হবে। উনি কেমন হবেন? উনি উনি তো কেমন রিয়েক্ট করবেন? উনি তো উগ্র মেজাজের। আচ্ছা, উনি উগ্র মেজাজের হ্যাঁ, হবেন। মেষ রাশির যেহেতু তার তিনি একটু উগ্র হবেন। কেননা আজকের এই যে এপিসোড, এই এপিসোড কিন্তু
যার ধরুন স্বামী বা স্ত্রী মেষ রাশি মেষ লগ্নের, তিনিও যেমন দেখছেন, আবার যার নিজের মেষ রাশি মেষ লগ্ন তিনিও দেখছেন। তো অবশ্যই। দুই তরফে এখানে ভাইস ভার্সা উত্তরটা তো দরকার। হ্যাঁ, আচ্ছা, অষ্টম ঘরে আমরা চলে যাই। হ্যাঁ। অষ্টম ঘরে শনি এবং রাহু এক জায়গায় বসে আছে। অষ্টমে শনি রাহু ভালো নয়, কারণ কেন ভালো নয়, মানে কি কি জায়গা থেকে একদম ভালো নয়? ব্যাকরণে বলছি। একদম একদম। তৃতীয়, ষষ্ঠ এবং একাদশে রাহুও ভালো ফল দেন, তৃতীয়, ষষ্ঠ, একাদশে শনিও ভালো ফল দেন তারা ব্যক্তিগতভাবে। এবং ওনারা যেহেতু মেসে একত্রিত হয়েছেন, তার কোনো দৃষ্টিও কিন্তু ওখানটায় নেই, কিন্তু বসে আছেন। বসে আছেন মানে ভালো ফল দেবেন না, প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে, শারীরিক আঘাতপ্রাপ্তি যোগ ঘটতে পারে, মানসিকভাবে বিভ্রান্ত হতে পারেন, কারণ রাহু সবসময় বিভ্রম করে তোলে। একটা ইলুয়েশন ক্রিয়েট হ্যাঁ, করছে। হুম। আঘাতপ্রাপ্তি, বিভিন্ন রকম হাঁটু, জয়েন্ট ইত্যাদির সমস্যা আসতে পারে, এগুলো আসতে পারে। এগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আর এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি এগুলো আপনার হচ্ছে, তাহলে আপনার কিন্তু লগ্ন চার্ট যদি না থাকে আপনার কাছে, আপনি মিলিয়ে দেখতে পাচ্ছেন না, তাহলে কিন্তু এই জায়গা কোথাও না কোথাও থেকে আপনার কিন্তু এফেক্টেড হচ্ছে। আচ্ছা, আমরা নবম ঘরে চলে যাই, ভাগ্যের স্থানে চলে যাই। শনি এবং রাহু, ভাগ্য কি তত্ত্বরিয়ে মানে রাহুর যে তেজ সেই জায়গা থেকে কি বাড়বে, নাকি না শনিদেব একটু বলবে না চলো ধীরে চলো? ঘটনাটা হচ্ছে, এই জায়গায় কারুর নিজস্ব ঘরও নয়, শনি রাহুর কথা বলছি, মানে কারুর বলতে শনি রাহু নিয়ে যেহেতু আলোচনাটা হচ্ছে, কারুর নিজস্ব ঘর নয়। এবং রাহুর সাথে বৃহস্পতির সম্পর্কও ভালো নয়, কিন্তু শনির সাথে সম্পর্ক ভালো, মধ্যম ফলপ্রাপ্তি যোগ। মানে অ্যাকচুয়ালি ভাগ্যটা কোন জায়গায় দাঁড়াবে একটু সহজ ভাষায় আগে জানবো, একদম তারপর জ্যোতিষীয় একদম বলি, ব্যাখ্যায় যাব। একদম বলি যে কোনো কাজ করতে যাচ্ছেন, হুম। এক চান্সে হবে না, একের জায়গায় 2 বা 3 বার ট্রাই করতে হতে পারে। মানে প্রয়াস আপনাকে নিতে হবে হ্যাঁ, বারবার, কোনো হাল জায়গায় ছাড়া যাবে না। প্রাপ্তি আছে, ধরুন পাবেন কোথাও, হুম। এক চান্সে হচ্ছে না, আপনাকে সেই প্রাপ্যটা আদায় করার জন্য 1-এর 2, 2-এর 3 বার হয়তো আপনাকে ওখানে চেষ্টা করতে হবে। সর্বক্ষেত্রে ভাগ্য মধ্যম বলতে কি একদম পাবেন না তা বললাম না, বা একদম পেয়ে যাবেন এক চান্সে তাও নয়, পরিশ্রমের মাধ্যমে আপনাকে কিন্তু অর্জন অর্জন করতে হবে। আচ্ছা, অনেকে ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, পরপর তো এক এক করে হাউসে অবস্থান করলে কি হবে না হবে সেই নিয়ে আলোচনা করছে, প্রতিকার বা সমাধানের কথা কেন বলছে না? আসবো, একদম শেষে আসবো ওটা। দশম স্থান, হ্যাঁ, কর্মের স্থান, কি কর্মস্থল। ফলাফল দেবে জ্যোতিষীয় ব্যাখ্যা পরে। আমি সরল সোজা সাপটাতে আগে ফলাফলটা আমাকে বলুন, একদম দেশি ভাষায়, কেননা জ্যোতিষীয় ব্যাখ্যা পরে নিয়ে নেবো প্রয়োজনে। একদম এ কথাও বলি, প্রচুর পরিশ্রম করে তিনি কর্মপ্রাপ্তি তার ঘটবে, আর যে কর্ম করুন তাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে কর্মটা পেতেও হবে, আবার যে কর্মে থাকবেন তাকে যথেষ্ট পরিশ্রম করতেও হবে। আমি আরেকটু লেয়ারে যাই, আরেকটু গভীরতায় হ্যাঁ, যাই। বলুন। জাতক বা জাতিকা মোটামুটি কত বছর বয়স পর্যন্ত গেলে পরে তার জীবনে সফলতা পাবে, সে একটা স্থায়ী সফলতা পাবে? আপাতত তাকে 35 থেকে 40-এ যেতেই হবে। মানে এই 35 থেকে 40-এর মধ্যে আপনার স্থায়ী সফলতা আসবে হ্যাঁ, আপনার কথা হ্যাঁ, অনুযায়ী? শুরুটা হয়ে যাবে আচ্ছা। 35 থেকে। দেখুন, এবারে যে যার কর্মের উপর সফলতাটা ধীরে ধীরে তৈরি হয়, এটা সফলতা এমন না একটা না, জিনিস। যারা কর্মে আছে এবং তিনি নিষ্ঠা সহকারে করছেন, তারই হ্যাঁ। কাছে মনে হবে যে ভাই আমি পরিশ্রম করছি। যে করছেন না পরিশ্রম, তার কাছে পরিশ্রম শব্দটাই তো হ্যাঁ, কানেক্ট হলো একটু না। একটু বয়সকালে এটা হবে 35 থেকে 40-এর 40-এর মধ্যে। ওকে। একাদশ স্থানে? একাদশ স্থল মানে খুব প্রিয় জায়গা, খুব প্রিয় জায়গা, মানে শনির আনন্দময় গৃহ, আর রাহুর মূল ত্রিকোণ। এই জায়গায় যদি কারুর এই যোগটি তৈরি হয়ে যায়, এটা কিন্তু শ্রাপিত বলতে যে ভয়ঙ্কর ব্যাপারটা লুকিয়ে আছে না, ওটা নয়, এখানে নাগমণি যোগ চলে আসে, হঠাৎ পেয়ে যাবে। আপনাকে বলি, যার আছে কমেন্ট করতে বলুন, হঠাৎ প্রাপ্তি যোগ, কোত্থেকে কি হলো কিছু বুঝতে পারবে না। না, এই হঠাৎের সাথে কিন্তু লটারির একটা যোগ আছে, আপনি কি সেটা সেদিকে ইন্ডিকেট করছেন হ্যাঁ, নাকি? আমি বলি, দেখুন, কাউকে তো বলতে পারি না আপনি লটারি কাটুন, এটা বলা উচিতও নয়, না, কারণ আমি আমার চ্যানেল থেকে সেটা বলিও না। না, এটা ঠিক কথা না। তবে এটুকু বলতে পারি যে যারা কাটেন, দেখবেন লটারি যারা কাটেন না, কেউ কেউ দেখবেন ক্রমান্বয়ে পাচ্ছেন, আবার কেউ কেউ সারা জীবন কেটে যাচ্ছেন,
পাচ্ছেন না, কোনো সময় ঘুরে ফিরে 5,000 টাকার লটারি কাটার পর একটা 1200 টাকা লাগলো আছে। আবার কেউ 1200 টাকার লটারি কেটে তিনি কিন্তু 12 লাখ টাকা লাগিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এই একাদশ একাদশ ঘর। ঘরে শনি এবং রাহু। একদম, এইটা আপনি আজকে লিখে রাখুন কাগজে, আমি জোর গলায় বলছি। আচ্ছা বেশ, আমি 12 হাউসে চলে যাই। 12 নম্বর ঘর, দ্বাদশ ঘর। সেই ঘরে যদি আপনার শনি এবং রাহু একত্রে থাকে, অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কি ফল পাবেন? না, খুব একটা ভালো আসবে না। মানে ব্যয়ের ঘর যেহেতু, হ্যাঁ, সেক্ষেত্রে শনি মহারাজ নিজে আছেন, নিজে তার আছেন, সাথে আবার রাহু আছে। রাহু আছেন, ব্যয়ের ক্ষেত্রে আছেন, খুব একটা ভালো আসবে না। আবার এখানে একটা দ্বন্দ্বও তৈরি হবে। কি দ্বন্দ্ব জানেন? যারা একটু আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন, এখানে একটা বিবেচনা করা হয় তো, শনি মহারাজ যেহেতু একটা যাত্রা 12 মানে হাউসে আছে। বিদেশ টিদেশও একটু ভাবা যায় এখান থেকে, একটু ভ্রমণ যেটাকে বলে। হ্যাঁ, রাহু একটু ভুল করাবে, শনি একটু কষ্ট দেবে। আচ্ছা, দেখবেন এইখানে যদি কারোর সাপির যোগ তৈরি হয়ে যায় না, তারা যখন কোথাও যাচ্ছেন, কোনো কাজের নিরিখে বাইরে যাচ্ছেন, কাগজপত্র ভুলে ছেড়ে দিয়ে যান, প্রয়োজনীয় জিনিসটা ছেড়ে দিয়ে যান। মানে কিছু না কিছু একটা মিসিং হচ্ছে হ্যাঁ, আর কি। ভুল বিভ্রান্তি ঘটবে। আর কাজটা কিন্তু এত সহজে উঠেও আসবে না, কষ্ট করে আনতে হবে ওই জায়গা থেকে। মানে 2 টাকা আয় হলে 2 টাকা ব্যয়ও হয়ে যাবে যেন হ্যাঁ, মনে হচ্ছে আর ব্যয় কি। কি ব্যয় হবে? সময়ের ব্যয় হবে, হুম। স্মৃতির ব্যয় হয়ে যাবে। স্মৃতি বললাম না, ভুলে যাওয়া মানে কি? স্মৃতি ব্যয় একদম হয়ে তাই, গেছে। একদম তাই। আচ্ছা, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও একটু সমস্যা, কারণ রাহু কি চাইবে? একটু ভোগ লিপ্সা চাইবে। আবার শনি কি চাইবে? ওইটাই চাইবে, মানে ভোগ লিপ্সা আধ্যাত্মিকতা নয়, চাইছে। উল্টোটা চাইছে। একদম। সেখানে একটা কি হচ্ছে, দ্বন্দ্ব নিজেদের মধ্যে চলছে। একটা দ্বন্দ্ব আছে। তার জন্য ওখান থেকে যদি কেউ যেতে চান, এই যোগ যদি থেকে থাকে, আপনাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। মানে ষড়রিপুকে আগে দমন করতে হবে। ওই ষড়রিপু নিয়ে তো নাচানাচি করছে কে? রাহু। একদম। কাম, ক্রোধ, লোভ, এই সব নিয়ে তার তো কারবার। বাহ, বাহ। তাকে সংযত করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি এগাতে পারবেন। আচ্ছা, আমি 2টো প্রশ্ন করছি এক্ষেত্রে। যে 2টো প্রশ্নের প্রথম প্রশ্ন কারোর মাথায় আই থিঙ্ক আজকের সময় দাঁড়িয়ে আসেই না প্রায়। ধরুন কেউ ভাবছে যে ঠিক আছে, আমার তো 12 হাউসে শনি এবং রাহু একত্রে আছে, তো তাহলে আমি কি প্রতিকার করলে পরে ঈশ্বরীয় কৃপা বা মোক্ষ প্রাপ্তির জায়গায় আমার যেতে সুবিধে হবে? সেক্ষেত্রে প্রতিকার, আমার প্রশ্ন কিন্তু ছোট্ট একটা বাক্যেই আমি নেব। প্রতিকার করে কি তিনি এগোতে পারেন? এক্ষেত্রে কি প্রতিকার আদৌ হবে, নাকি এটা ঈশ্বরীয় সিদ্ধান্ত, এখানে কোনো হাত লাগানো যাবে না? এক কথায় বলবো, হবে। প্রতিকার হবে। হবে। আর যদি বাড়িয়ে বলতে বলেন, তাহলে গল্প বলতে হবে। আচ্ছা, গল্পটা শুনেই নেই তাহলে। আচ্ছা ভাই, আপনাকে ভাই বলে বলছি, একদম, একদম। আপনার একটা সোনার চেন কোথাও হারিয়ে গেছে, আপনি খুঁজবেন কোথায়? যেখানে মনে হচ্ছে যে ওই জায়গাটাই বোধহয় হারিয়েছে, ওখানেই একটা খুঁজবেন। সম্ভাব্য কোথাও একটা, যে মনে হবে যে আচ্ছা এত দূর পর্যন্ত ছিল, তারপরে বোধহয় ছিল না, ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে না পেলে বাকি পুরো রাস্তাই আবার আচ্ছা, খুঁজতে আরো হবে। সরল করে বলে দিই, আপনি চান করতে নামলেন, সোনার হারটা জলে পড়ে গেল, তো তাহলে নিশ্চয়ই পুকুরের ঘাটে, পুকুরের জলের তলায়। খুঁজবেন নিশ্চিত ওইখানে, একদম। নিশ্চিত খুঁজতে আপনি চলে যাবেন না খেলার গ্রাউন্ডে। নিশ্চয়ই না। আপনার এই যোগটা কোথায় তৈরি হয়েছে? 12 হাউসে। খুঁজবেন কোথায় প্রতিকারটা? আধ্যাত্মিকতার মাধ্যমে। ওই জায়গায়, একদম, ওই জায়গায়। একদম। এটা যেরকম বাধা দেবে, সেটাই আবার আপনাকে ব্যাক দেবে। তবে হ্যাঁ, জলে নেমে ঘাঁটতে হবে, তবে তো পাবেন। জলে নেমে ঘাঁটলে তো সোনার হারটা পাবেন না। পড়ে গেছে বলে আপনি ডাঙায় দাঁড়িয়ে থাকলে সোনার হার পেয়ে যাবেন, নিশ্চিত নয়। তো জলে নামুন। এখানে জল বলতে কি বোঝাচ্ছি? আধ্যাত্মিকতার জায়গায় যান, নিজেকে ভিজিয়ে নেন, ডুবিয়ে নেন, রিপুগুলোকে দমন করুন। অ্যাকচুয়ালি আমি প্রতিকারের কথা বলেছি, কিন্তু এক্ষেত্রে রিপু দমনের জায়গা থেকে। মানে ধরুন কি হয়, আমি আমি একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার করছি। ধরুন আমি এই যে প্রতিকার সম্পর্কে এর আগেও এপিসোডে আমি বলেছি যে প্রতিকার হচ্ছে প্রায়শ্চিত্তের জন্য। কিসের প্রায়শ্চিত্ত? এটা আমার কোনো ভুল ভ্রান্তি অজ্ঞানবশত হয়ে আছে সেই জায়গা থেকে। আর প্রতিকারটা আমার কি করে, সেই প্রায়শ্চিত্তের পথে চলতে আমার যে মনোভাব, যেটা আংশিক আংশিক সময়ে আসছে আমার মনের ভেতর, যে হ্যাঁ আমি ওটা ভুল করেছি, আমাকে ঠিক করতে হবে, অর্থাৎ সেই ভাবটাকে একটু ত্বরান্বিত করে, ভাবটাকে বেঁধে রাখতে, ভাবের মধ্যে আমাকে বেঁধে রাখতে বোধহয় সাহায্য করে আমার প্রতিকার।
এবং সেই জায়গা থেকে আমার অ্যাকশনগুলো বদলায়, আমার প্রায়শ্চিত্ত হয়, দেন আমি আবার গুড রেজাল্ট পেতে শুরু করি। এটা আমি মনে করি, আমি কি ঠিক? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা। দেখুন, এখানে একটা খেলা আছে। এই যে মীন রাশি, যেটা নিয়ে আমরা ব্যয়স্থল নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, 3টে নক্ষত্র। হ্যাঁ, মানে মেষ রাশি, মেষ লগ্নের সাপেক্ষে কিন্তু মীন রাশি উনি বলছেন, হ্যাঁ, এক্ষেত্রে ওটা 12th হাউস। অবশ্যই 12th হাউস, কারণ এখানে না বললে আমি বোঝাতে পারবো না। হুম। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র কিয়দাংশ, উত্তর ভাদ্রপদ শনির, আর বুধ রেবতী নক্ষত্র। আচ্ছা, বুধ রাহুর প্রিয় জায়গা, মানে বুধের নক্ষত্রটা রাহুর ক্ষেত্রে ভালো। শনি রাহু তো বন্ধু বললাম। বৃহস্পতির সাথে সম্পর্কটা খারাপ। আবার ওভারঅল দেখতে গেলে ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর, তো পুরো ঘরটার মালিক কিন্তু বৃহস্পতি। 3জনকে ভাড়া দিয়েছেন, অর্থাৎ একটা রুম নিজে রেখেছেন, একটা শনিদেবকে ভাড়া দিয়েছেন, একটা বুধকে ভাড়া দিয়েছেন, মনে করুন। এবারে আমি গেলাম, আমি কিন্তু বৃহস্পতির শত্রু, অর্থাৎ রাহু। আমি গেলাম, আমি বৃহস্পতির শত্রু, আপাত দৃষ্টিতে কিন্তু ভালো লাগবে না। কিন্তু আমি যখন বুধের নক্ষত্রে প্রবেশ করে যাব, বুধ যে রুমটা ভাড়া নিয়েছে সেখানে কিন্তু অনেকটা সাবলীল, শনির জায়গায়ও আমি সাবলীল, তাইলে কেন হবে না? আচ্ছা, আমি আর জটিল এই ইকুয়েশনের মধ্যে যাচ্ছি না, কেননা এই জ্যোতিষের জটিল ইকুয়েশন বাদ দিয়ে আমার ছোট্ট ছোট্ট একটি বাক্যে আমি উত্তর চাইছি, একেবারে বিরাম দেওয়ার পথে আছি। ধরুন কারো 12 হাউসে এককভাবে শনি আছে, কি ফল দেবে এক কথায়? আর কারোর এককভাবে 12 হাউসে রাহু বসে আছে, তাকে কি ফল দেবে এক কথায়? এক কথায় মানে মেষ রাশির সাপেক্ষে বলছি, মেষ লগ্নের সাপেক্ষে। রাহু বিদেশ, মানে দূরবর্তী জায়গায় ভ্রমণে নিয়ে যাবে, ব্যয় করাবে, ভুলভাল করাবে। আচ্ছা, খরচা করিয়ে দেবে। হ্যাঁ। আর শনি? শনি যেটা করবে, দীর্ঘ খরচ, ধীরে 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 চলতে থাকবে। কোন পারপাসে খরচা হতে থাকবে ওটা? এখানে অন্যান্য দিকগুলো যে আলোচনা করা হলো, ধরুন রোগের জায়গাটা খারাপ ভালো, সেখান থেকে মানে মানুষের খরচগুলো মানে ব্যয় করাবে, ব্যয় করাবে। কোনো না কোনো দিক থেকে আবার ব্যয় আপনি করাবে। যদি আধ্যাত্মিকতার জগতেও যান, সেখানে ধীরে 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 কিন্তু আপনাকে এগাতে হবে, শনি তো ছাড়বে না। আচ্ছা, মানে সেখানে আবার ভোগের যে ইচ্ছা তার ব্যয় ঘটিয়ে ধীরে ধীরে সেই পথে ত্বরান্বিত করবে। কারণ উনি ক্যা বাত যা হ্যায়। দেন আপনাকে খাটিয়ে দেন। আগে শনি আপনাকে খাটাবেন। আপনি পৌঁছে গেলেন, একটা ধুতি পাঞ্জাবি কি মাথায় পাল্লা পরে লাল সিঁদুর লাগিয়ে একটা দেবতার সামনে বসে গেলেন, শনিদেব আপনাকে দিয়ে দেবেন, ওটা নয় কিন্তু। উনি বসছেন আপনাকে পরখ করার জন্য, আপনাকে খাটাবেন। তুমি এসছো, বসছো, করো, করতে থাকো। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি লাস্ট একটা জায়গায় চলে যাই, যেখানে আপনি একেবারে এপিসোডের শুরুতে ভিডিওতে বোঝানোর সময়, মানে আপনার বোর্ডের এককভাবে বোঝানোর সময় আপনি দৃষ্টির কথাগুলো বলেছিলেন। সেই দৃষ্টির জায়গা দিয়ে, মানে ধরুন আমাদের তো সাধারণভাবে আমরা বুঝতে পারবো যে কে কোথায় দৃষ্টি আছে, কী ফলাফল চলছে। তো সেই জায়গাটা দিয়ে যদি কিছু একটু বলেন আমাকে। এটা একটা জটিল ব্যাপার, কারণ আপনি দেখুন, যখন এই সাপির যোগটা রাশিতে ছিল বা লগ্নে ছিল, তার দৃষ্টিগুলো একটা দেখানো হয়েছে। হ্যাঁ। যখন সে এই যোগটা সেকেন্ড হাউসে হয়ে গেল, পুরো দৃষ্টিটা তো বদলে গেল। আচ্ছা, তার মানে আমি বুঝতে পেরেছি। প্রতিটা ঘরে দৃষ্টি বদলাচ্ছে। ক্লিয়ার। এটার জন্য আপনাকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং আরেকটা যেটা বিষয়, ধরুন আপনার মেষ রাশি, লগ্ন অন্য কিছু আছে, আমাদের 12টা ভিডিওই আসছে, আমরা 12টা রাশি লগ্নের ওপরেই আমরা করছি। তো অতএব আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ওনার প্রথম ভিডিও আমাদের চ্যানেলে, তো স্বাভাবিক কারণে আপনাদের মতামত আমার কাছেও গুরুত্বপূর্ণ, ওনার কাছেও গুরুত্বপূর্ণ। এপিসোড আপনি বাকিদের সাথে শেয়ার করতে পারেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে, অডিও সিরিজ 365 এপিসোড আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাবো। বাদবাকি আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নমস্কার, নর্মদে হার।